আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাল ১৯৮৬ এপ্রিল মাসে ইউক্রেনের চেরনোবিলের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে তাৎক্ষণিক ৩২ জন মানুষ নিহত হয় এবং সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এরিয়া জুড়ে রাসায়নিক তেজস্ক্রিয় বিকিরণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। সেই তেজস্ক্রিয় বিকিরণের প্রভাবে মানুষ পরবর্তী জীবনে নানা রোগে আক্রান্ত হয়। হাজার হাজার লোক চেরনোবিলের সেই বিদ্যুৎ কেন্দ্রের চারিদিকে প্রায় ৩০ মাইল এলাকা জুড়ে মানুষের বসবাস নিষিদ্ধ করে দেওয়া হয়, যা এখনো নিষিদ্ধ এরিয়া হিসেবে চিহ্নিত রয়েছে। সোভিয়েত ইউক্রেনের চেরনোবিলের ওই দুর্ঘটনা ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুতর এবং ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা। Union at the Nobles Reactor 4, the scene of the total meltdown. That explosion at a nuclear plant in the Soviet Union. Nuclear reactor in Ukraine's Chernobyl power plant. Of explosions powerful enough to blow. কিন্তু সেই দুর্ঘটনার প্রথম ৩ দিন সোভিয়েত ইউনিয়ন এই সম্পূর্ণ ঘটনাটি, সেই দুর্ঘটনার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং এই সংক্রান্ত কোনো খবরে পত্রপত্রিকায় প্রকাশ হতে দেয়নি। কিন্তু তেজস্ক্রিয় বিকিরণ ইউক্রেন ছাড়িয়ে ইউরোপের বিভিন্ন দেশের বাতাসে ছড়িয়ে পড়ার পর তা আর ধামাচাপা থাকেনি। উত্তর ইউরোপের বায়ুমণ্ডলে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে লাগলো। সর্বপ্রথম এই রাসায়নিক তেজস্ক্রিয় বিকিরণ নিয়ে সুইডেন খবর প্রকাশিত করে। সুইডেন মনে করেছিল যে তাদের দেশের কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনো কিছু একটা ঘটেছে। সন্দেহবশত সুইডেন তাদের দেশে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছিল সেগুলো সবগুলো বন্ধ করে দেয়। এরপর সুইডেনের স্টকহোমের কর্তৃপক্ষ জানায় যে বিকিরণের উৎস কোথাও ঘটেনি, এটি সুইডেনের বাইরে কোথাও ঘটেছে। পরবর্তী ৩ দিনের মধ্যে এই পারমাণবিক তেজস্ক্রিয় বিকিরণের উৎস সম্পর্কে প্রতিবেশী ইউরোপের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো এত বেশি তথ্য প্রকাশিত করতে থাকে যে এক পর্যায়ে রাশিয়ার মস্কো যে তাদের চেরনোবিলে যে পারমাণবিক বিস্ফোরণ ঘটেছে সেটি স্বীকার করে নেয় এবং স্বীকার করতে বাধ্য হয় এবং তারা স্বীকৃতি স্বরূপ বলে যে ইউক্রেনের চেরনোবিলের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে। সোভিয়েত ইউনিয়নের যে সংবাদপত্র মিডিয়া রয়েছিল সেগুলো এই চেরনোবিলের এই ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে তেমন কোনো তথ্য প্রকাশ করেনি। তারা তাদের পত্রিকার নিচে ছোট একটি কলামে এই দুর্ঘটনা সম্পর্কে অল্প কিছু লিখে প্রকাশ করে। সে সময় মনে করা হতো যে পারমাণবিক শক্তি একেবারে নিরাপদ। সবাই মনে করত যে এটি একটি সাধারণ দুর্ঘটনা, যে শিল্প কলকারখানায় মাঝে মধ্যে যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে এটি ঠিক তেমনি একটি ছোট দুর্ঘটনা। কিন্তু চেরনোবিলের ওই বিস্ফোরণের পরপর তাৎক্ষণিক নিহত হন ৩১ জন লোক। কয়েক ঘন্টার মধ্যেই বিদ্যুৎ কেন্দ্রটির সবচেয়ে কাছের শহর প্রিপেটে পারমাণবিক বিকিরণের মাত্রা ভয়াবহভাবে ছড়িয়ে যেতে লাগলো। কিন্তু ওই শহরে ৪০,০০০ লোকের বসবাস ছিল যারা এ সম্পর্কে কিছুই জানতো না। তারা শুধু জানতেন যে পারমাণবিক পাওয়ার প্ল্যান্টে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই শহরের লোকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় ৩৬ ঘন্টা পর। এরপরের ১ সপ্তাহ ধরে সরিয়ে নেওয়া হয় আরো ৩০,০০০ লোককে, যারা বাস করতেন বিদ্যুৎ কেন্দ্রের ৭ থেকে ৮ কিলোমিটার দূরে চেরনোবিল শহরে এবং আশেপাশের ছোট গ্রামগুলোতে। এদের মধ্যে কয়েকশো লোক মারা গিয়েছিল পরবর্তী ৩ মাসের মধ্যেই। বাতাসের প্রবাহ যেভাবে বইছিল তাতে রাসায়নিক তেজস্ক্রিয় ধোঁয়া উত্তর ইউক্রেন থেকে বেলারুশের দিকে চলে যেতে লাগলো। পরবর্তী ১ মাসের মধ্যে দেখা গেল যে এই অঞ্চলের হাজার হাজার লোক থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হলেন। এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্রটির চারিদিকের ১০ মাইল এলাকার মধ্যে যে লোকজন যারা বসবাস করতেছিল তাদের সবাইকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়ে যায়। বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নেওয়ার সময় তাদের সঙ্গে কোনো কিছুই নিতে দেওয়া হয়নি, এমনকি পোষা কুকুর, বিড়াল এবং বাচ্চাদের যে খেলনাগুলো ছিল সেগুলো নিতে দেওয়া হয় নাই। লোকদের মধ্যে যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে সেজন্য তাদেরকে বলা হলো যে আগামী ৩ দিনের মতো তাদেরকে আবার এখানে ফেরত নিয়ে আসবেন। কিন্তু তাদের বেশিরভাগই আর কখনোই তাদের বাড়িতে ফিরতে পারেননি। রাশিয়ার একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ১৯৮৬ সালের জুলাই মাসে সেই পারমাণবিক চুল্লিটি দেখার জন্য যায় এবং তিনি তখন সেখানে গিয়েও দেখতেছিলেন যে তখনও সেই পারমাণবিক চুল্লি থেকে তেজস্ক্রিয় ধোঁয়া বাতাসে মিশতেছিল। শুধু তাই নয়, এই তেজস্ক্রিয় বস্তু কণাগুলো চুল্লিটির ভিত্তির মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর সোভিয়েত ইউনিয়নের সামরিক বাহিনী ওই এলাকাটি পরিষ্কার করার জন্য পুরো দমে কাজ শুরু করে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাটি খুঁড়ে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জামগুলো মাটির গর্তে পুঁতে ফেলা হয় এবং মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। হেলিকপ্টারে করে বাতাসে পানি দিয়ে এই বাতাসের যে তেজস্ক্রিয় ধুলো রয়েছে সেগুলো যেন ছড়িয়ে না পড়তে পারে সেজন্য তারা
হেলিকপ্টার দিয়ে পানি ছিটাতে শুরু করে। এরপর সামরিক বাহিনীর লোকজন পাড়ায় পাড়ায় গিয়ে দেয়াল, ফুটপাত থেকে তেজস্ক্রিয় ধোঁয়া যেন আর ছড়িয়ে না যায় সেজন্য সেগুলো পরিষ্কার করার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে। সেই চেরনোবিল শহরের যে কুকুর, বিড়াল ছিল, পোষা প্রাণী ছিল, সেগুলোকে গুলি করে মেরে ফেলা হয় যাতে তাদের মাধ্যমে কোনো মানুষের দেহে আর তেজস্ক্রিয়তা না ছড়ায়। গ্রামবাসীদের ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পর গ্রামবাসীদের ঘর বাড়ি এবং আসবাবপত্রগুলো ভেঙে চুরে মাটির নিচে পুঁতে ফেলা হয়। সেই চেরনোবিলের চারিদিকের 30 কিলোমিটার জায়গা এখনো নিষিদ্ধ এলাকা হিসেবে চিহ্নিত রয়েছে। এই জায়গাটি এখন এক ভুতুড়ে পরিত্যক্ত শহর এবং বনভূমিতে পরিণত হয়েছে। সেখানে কেউই দীর্ঘ সময়ের জন্য যেতে পারে না এবং সেখানে গিয়েও দীর্ঘ সময় থাকতে পারে না। রাশিয়া থেকে উদ্যোগ নেওয়া হয় যে সেই চেরনোবিলের এলাকাটিকে একটি পার্কে পরিণত করবে, অর্থাৎ একটি উদ্যান গড়ে তুলবে, যাতে এই উদ্যানটি দেখে বিশ্বের লোকজন পারমাণবিক শক্তি এবং এর ভয়াবহ রূপ সম্পর্কে সচেতন হয় এবং সেখান থেকে শিখতে পারে যে পারমাণবিক তেজস্ক্রিয়তার ভয়াবহ কতটা মারাত্মক হতে পারে। এই দুর্ঘটনার পর পারমাণবিক শিল্পকে সম্পূর্ণরূপে পরিবর্তন আসে এবং পারমাণবিক যে শক্তির ব্যবহার, সেই শক্তির ব্যবহার এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে পারমাণবিক শক্তির যে ব্যবহার, সেটিকে স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক কঠোর রেস্ট্রিকশনের মধ্যে নিয়ে আসা হয়।